আজ আমরা ডাব্লিউবি পঞ্চায়েত এক্সামকে মাথায় রেখে পুনরায় একটি নতুন প্র্যাকটিসের আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবি পঞ্চায়েত পরীক্ষায় খুবই কাজে আসবে। তোমরা নিশ্চিতভাবে জেনে গেছো যে পিএসসি কিন্তু এই পরীক্ষাটা নিতে চলেছে, ফলে প্রশ্ন লেভেল যথেষ্ট হার্ড হবে। সেই জায়গা থেকে আমরা প্রশ্ন রেখেছি প্রথমে, অম্মুক্ত মাল্যদা এই গ্রন্থের রচয়িতা কে? অপশন এ কৃষ্ণদেব রায়, বি আন্নাসানি পেড্ডন, সি তেলানি রাম অ্যান্ড ডি বুক্কা রায়। তোমরা প্রত্যেকে জানো যে অম্মুক্ত মাল্যদা এই গ্রন্থটি মূলত সঙ্গম যে ডাইনাস্টি সেইখানকার একজন যে রাজা ছিলেন তার লেখা, এবং সঙ্গম যে লিটারেচার তার মধ্যেও কিন্তু এটা একটা পড়ছে। ফলে এই কৃষ্ণদেব রায় হচ্ছেন অম্মুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতা। প্রশ্ন আসে তিনি কোন বংশের রাজা ছিলেন? তোমরা জানো যে বিজয়নগর সাম্রাজ্যে যে মোট 4টি সাম্রাজ্য পরপর রাজত্ব করেছিল, সঙ্গম, সালুভ, তুলুভ এবং অরবিট, SSTA। ফলে এই জায়গাতে আমরা জানি যে তুলুভ রাজবংশের যিনি রাজা ছিলেন তিনি হচ্ছেন কৃষ্ণদেব রায়, এবং তুলুভ রাজবংশের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায়, তারই লেখা হচ্ছে অম্মুক্ত মাল্যদা। নেক্সট আমরা 2 নম্বর প্রশ্ন দেখব, ইকতাদারি ব্যবস্থা প্রবর্তন করেন কে? অপশন এ কুতুবুদ্দিন আইবক, বি ইলতুৎমিশ, সি আলাউদ্দিন খলজি অ্যান্ড ডি ফিরোজ শাহ তুগলক। ইকতাদারি ব্যবস্থা মানে জমির যে বিষয়, সেই ডিটেইলিং একটা বিষয়। এই ইকতাদারি ব্যবস্থাটা বুঝতেই পারছো, এটা সুলতানি সাম্রাজ্যের। ঠিক এরকমই একটা ছিল মুঘল সাম্রাজ্যে, মুঘল এম্পায়ার, সেটা হচ্ছে জাপ্তি প্রথা। প্রশ্ন আসে যে ইকতা প্রথার মতো মুঘল সাম্রাজ্যে যেটা চালু ছিল তার নাম কি? তখন হবে জাপ্তি প্রথা, যেটা চালু করেছিলেন আকবর, আর ইকতাদারি ব্যবস্থা চালু করেন ইলতুৎমিশ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 3 নম্বর, শেরশাহ সুরির সমাধি কোথায় অবস্থিত? অপশন এ আগ্রা, বি দিল্লি, সি সাসারাম অ্যান্ড ডি ফতেপুর সিক্রি। শেরশাহ সুরির সমাধি কোথায়? তোমরা প্রত্যেকে জানো যে 1545 সালে শেরশাহ মারা যান, যখন তিনি কালিঞ্জর দুর্গ দখল করতে চাইছিলেন। সেখানে বোমা বিস্ফোরণে তিনি মারা যান, এবং সেখানেই তার সমাধি দেওয়া হয় বিহার, যেটা সাসারাম। অপশন সি ইজ দ্য রাইট আনসার। আর ফতেপুর সিক্রিতে একজনের বিখ্যাত ব্যক্তির সমাধি, সেটা হচ্ছে আকবরের বাবা অর্থাৎ হুমায়ুনের সমাধি হচ্ছে ফতেপুর সিক্রিতে। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, সহজ প্রশ্ন, হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? তোমরা প্রত্যেকে জানো যে পুষ্যভূতি বংশের রাজা হর্ষবর্ধন। অপশন এ কালিদাস, বি বাণভট্ট, সি দণ্ডী অ্যান্ড ডি ভবভূতি। মনে রাখতে হবে হর্ষবর্ধনের সঙ্গে সেকেন্ড পুলকেশীর একটা দীর্ঘকালীন যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধে সেকেন্ড পুলকেশী জিতেছিল কি জেতেনি এই নিয়ে তর্ক বিতর্ক আছে আর কি। কিন্তু যেটা বলতে চাইছি, যখন কোনো জায়গায় দেখবে এরকম প্রশ্ন আসছে, দক্ষিণা পথপতি কাকে বলা হয়? দক্ষিণা পথপতি হচ্ছে সবসময় মনে রাখবে সেকেন্ড পুলকেশী, আর হর্ষবর্ধন হচ্ছে উত্তর পথনাথ। উত্তর পথনা যদি কোথাও থাকে সেটা হবে হর্ষবর্ধন। দুটো নাম মনে রাখবে, উত্তর বললে হর্ষবর্ধন আর দক্ষিণের বললে সেকেন্ড পুলকেশী। তাহলে হর্ষবর্ধনের সবাই কিছু হচ্ছে অপশন বি বাণভট্ট ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব 5 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করে না? মানে কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? অপশন এ গুজরাট, বি উড়িষ্যা, সি ত্রিপুরা অ্যান্ড ডি ঝাড়খণ্ড। আমি একটা ট্রিক্স বলেছিলাম, ট্রিক্সটি যিনি আমাদের কামাল হোসেন স্যারের যে বইগুলো পাওয়া যায়, সেখানে অনেক আগে বইগুলো পাওয়া যেত, সেখানে লেখা ছিল যে কর্কট মিত্র গামছা পরা ছাড়লেন। তাহলে মিত্র মানে মিজোরাম এবং ত্রিপুরা, তাহলে ত্রিপুরা আছে, এটা হচ্ছে না। গামছা গুজরাট, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়, তাহলে গুজরাট আছে, এখানে হচ্ছে না। ছাড়লেন মানে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড হচ্ছে। তাহলে রাইট আনসার অপশন বি উড়িষ্যা। এই সূত্রটা মনে রাখবে, কর্কট মিত্র গামছা পরা ছাড়লেন, ছাড়লেন থেকে মনে রাখবে ঝাড়খণ্ড। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 6 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলাটি নেপাল ও ভুটান উভয় দেশের সীমানার নিকটে অবস্থিত? এটা কনসেপচুয়াল, একটু ভালো করে বুঝবে, ম্যাপটা মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের একদম নর্থের দিকটা। অপশানে জলপাইগুড়ি, বি আলিপুরদুয়ার, সি দার্জিলিং অ্যান্ড ডি কালিম্পং। এখানে যারা একটু ম্যাপটা যথেষ্ট ভালোভাবে বুঝেছো তারা জানবে যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এটা তো হওয়া সম্ভব নয়, কারণ এটার দিকে ভুটানের কাছাকাছি হলেও নেপালের কিন্তু কাছাকাছি নয় এরা, ফলে এটা হচ্ছে না। এই দার্জিলিং এবং কালিম্পং নিয়ে সমস্যা থাকতে পারে, কিন্তু দার্জিলিংয়ের ক্ষেত্রে সমস্যা কি, যেটা ভুটানের কাছাকাছি নয়। ফলে নেপাল এবং ভুটান দুটোর কাছাকাছি হচ্ছে অবশ্যই অপশন ডি কালিম্পং। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 7 নম্বর, নিম্নলিখিত কোনটি ভারতের প্রাচীনতম পর্বতমালা? প্রাচীনতম কোনটি? হিমালয়, আরাবল্লী, সাতপুরা এবং পশ্চিমঘাট। এদের মধ্যে যদি ইয়ংগেস্ট বলতো সেটা হচ্ছে হিমালয়, আর সবথেকে ওল্ডেস্ট হচ্ছে এদের মধ্যে আরাবল্লী। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি তেজস্ক্রিয় রেডিও অ্যাক্টিভ যে মৌলগুলো রয়েছে তার মধ্যে এটা কোনটি? সীসা, ইউরেনিয়াম, তামা এবং অ্যালুমিনিয়াম। মানে এটা বলতে চাওয়া হয়েছে সাধারণ অবস্থায় তেজস্ক্রিয় মৌল কোনটি? অবশ্যই অপশন বি ইউরেনিয়াম।
নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, ভিটামিন B12 অভাবে কোন রোগ হয়? ভিটামিন তার রাসায়নিক নাম, কেমিক্যাল নেম, এর অভাবে কী রোগ হয়, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে অপশন এ কার্ভি, বি বেরিবেরি, সি প্যারানিসাস অ্যানিমিয়া, অ্যান্ডি রিকেটস। তোমরা প্রত্যেকেই জানো স্কার্ভি যেটা, সেটা ভিটামিন সি এর অভাবে হয়, যার নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, মানে রাসায়নিক নাম। বেরিবেরি হচ্ছে ভিটামিন B1 অভাবে হয়, যার মানে রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। আর প্যারানিসাস অ্যানিমিয়া এটা হয় B12 অভাবে, এবং এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামাইন। এবং এখান থেকে একটা জিনিস মনে রাখবে যে B12 মধ্যে কিন্তু কোবাল্টের উপস্থিতি লক্ষ্য করা যায়, সেই জন্য দেখবে নাম হচ্ছে সায়ানোকোবালামাইন। আর রিকেটস হয় অবশ্যই ভিটামিন ডি এর অভাবে, ক্যালসিফেরল যার রাসায়নিক নাম। তাহলে আমরা বুঝতেই পারছি রাইট আনসার অপশন সি, প্যারানিসিয়াস অ্যানিমিয়া। নেক্সট আমরা দেখব 10 নম্বর, উদ্ভিদের জাইলেমের প্রধান কাজ কী? খুব সহজ প্রশ্ন, জাইলেমের প্রধান কাজ কী? অপশন এ খাদ্য পরিবহন, বি জল এবং খনিজ লবণ পরিবহন, সি সালোক সংশ্লেষ, অ্যান্ড ডি বীজ উৎপাদন। এখানে কিন্তু জাইলেম যদি উল্লেখ করে দিয়েছে তাহলে অ্যান্সার অপশন বি, জল এবং খনিজ লবণ পরিবহন। তোমাদের হোমওয়ার্ক থাকলো তাহলে ফ্লোয়েমের প্রধান কাজ কী? নেক্সট আমরা দেখব 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন? অর্থাৎ সংসদের যে জয়েন্ট সেশন হয় সেখানে কে সভাপতিত্ব করেন? অপশনে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার এবং রাজ্যসভার উপসভাপতি মানে ভাইস চেয়ারম্যান। লোকসভা যৌথ অধিবেশন মানে হচ্ছে, আমরা জানি যে সংসদ হচ্ছে পার্লামেন্ট, তার দুটো কক্ষ আছে, লোকসভা এবং রাজ্যসভা। এই লোকসভা এবং রাজ্যসভায় আলাদা আলাদা করে অধিবেশন হয়। তোমরা প্রত্যেকে জানো রাজ্যসভার যে ক্ষেত্রে একটু সময়টা বেশি, মানে দিনের সেশনটার ক্ষেত্রে। সেই লোকসভা এবং রাজ্যসভায় যখন কোনো বিল নিয়ে মতানৈক্য তৈরি হয়, কোন বিল নিয়ে? যে বিলগুলোতে উভয়ের সমান পাওয়ার আছে, সমান ক্ষমতা আছে, সেই বিলের ক্ষেত্রে কিন্তু, যেমন মানি বিলের ক্ষেত্রে আমরা জানি যে রাজ্যসভার ক্ষমতা একেবারেই নেই। এছাড়া 312 আর্টিকেল অনুযায়ী যদি যেটা আইএএস পরীক্ষাগুলো রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, সেখানে কিছু পরিবর্তন আনতে চাই, সেখানে রাজ্যসভার ভূমিকা প্রধান। মূলত যে বিলগুলোতে সবার মানে দুটো কক্ষেরই, লোকসভা এবং রাজ্যসভার দুটো কক্ষেরই সমান ক্ষমতা, যেমন একটা বিল যৌথ অধিবেশনে গিয়েছিল, সেটা হচ্ছে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট। এই ধরনের বিল যেগুলো দুটোরই ক্ষমতা সমান, লোকসভাতে পাস করে রাজ্যসভা পাঠিয়েছে, কিন্তু রাজ্যসভা কোনো মানে মতামত দিচ্ছে না, ফেরত পাঠাচ্ছে না, বা রাজ্যসভা পাস করে লোকসভায় পাঠিয়েছে, লোকসভা কোনো মতামত দিচ্ছে না, তখন যৌথ অধিবেশন ডাকা হয়, অর্থাৎ দুটো কক্ষের একসঙ্গে অধিবেশন বসে। অবশ্যই মনে রাখতে হবে এক্ষেত্রে বিলটার দুটো কক্ষের সমান ক্ষমতা আছে এমন বিল বা এমন বিষয়ের উপর যখন বিল আসবে, তখন সব বিলের ক্ষেত্রে নয়, মানি বিলের ক্ষেত্রে হবে না, বেশ কিছু সংবিধান সংশোধন বিলের ক্ষেত্রে হবে না, বেশ কিছু ফাইন্যান্সিয়াল বিল 1 যেটা সেখানে হবে না, এইগুলো। তখন যৌথ অধিবেশন ডাকা হলো। এই অধিবেশন ডাকেন কে? অবশ্যই যৌথ অধিবেশন ডাকবেন হচ্ছে প্রেসিডেন্ট ডাকবেন। এবং এখানে সভাপতিত্ব কে করবেন? প্রথম প্রায়োরিটি যিনি হবেন তিনি হচ্ছেন লোকসভার স্পিকার। প্রথম চান্স থাকবে লোকসভার স্পিকার। যদি না থাকেন সেই সময় কোনো কারণে, তখন হবে লোকসভারই ডেপুটি স্পিকার। তিনি যদি না থাকেন, 3 নম্বরে যিনি চান্স পাবেন তিনি হচ্ছেন রাজ্যসভার ভাইস চেয়ারম্যান। চেয়ারম্যান কিন্তু কোনোভাবেই চান্স পাবেন না, কারণ চেয়ারম্যান হচ্ছেন লোকসভা বা রাজ্যসভার কোনো কক্ষের সদস্য নন। নেক্সট আমরা দেখব 12 নম্বর প্রশ্ন, জুডিশিয়াল রিভিউয়ের ধারণা ভারত গ্রহণ করেছে কোন দেশ থেকে? জুডিশিয়াল রিভিউ এবং জুডিশিয়াল অ্যাক্টিভিজম দুটো কিন্তু এক নয়, এটা গুলিয়ে ফেলবে না। জুডিশিয়াল রিভিউ কোথা থেকে নেওয়া হয়েছে? অপশন এ যুক্তরাজ্য, বি কানাডা, সি মার্কিন যুক্তরাষ্ট্র, অ্যান্ড ডি আয়ারল্যান্ড। জুডিশিয়াল রিভিউ নেওয়া হয়েছে অপশন সি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। জিডিপির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? অপশন এ পুরনো গাড়ি বিক্রি, বি বিদেশে উৎপাদিত পণ্য, সি দেশের অভ্যন্তরে নির্দিষ্ট সময়ে উৎপাদিত চূড়ান্ত পণ্য পরিষেবা, এবং শেয়ার কেনাবেচা। জিডিপি এবং জিএনপি আমি বলেছিলাম। জিএনপি মানে মনে রাখবে ন্যাশনাল, অর্থাৎ ভারতীয়রা যা ইনকাম করছে সেটা দেশে হতে পারে, ইন্ডিয়ার রেসপেক্ট হতে পারে, বা ফরেনে হতে পারে। আর জিডিপি মানে ভারতের মধ্যে যে টোটাল ইনকাম, সেটা যে কেউ করতে পারে, সেটা অর্থাৎ ইন্ডিয়ার লোকেরাও করছে, প্লাস যারা বিদেশে লোক আছে ভারতে তারা করছে, সেটা যে জিডিপি। এবার যদি পুরনো গাড়ি বিক্রি, এই যে পুরনো মানে সেকেন্ড হ্যান্ড যে কোনো সেল, সেটা হাউস সেল হতে পারে, সেটা কার হতে পারে, সেটা কিন্তু কোনোভাবেই ন্যাশনাল ইনকাম বা জিডিপির মধ্যে আসবে না, তাহলে এটা হবে না। বিদেশে উৎপাদিত পণ্য, এবার যেহেতু জিডিপি বলেছে, জিডিপি মানে বুঝতেই পারছো, আমি একটু আগেই বললাম ডোমেস্টিক, জি থেকে মনে রাখবে ডোমেস্টিক, অর্থাৎ ভারতের মধ্যে যা ইনকাম হবে সেটা, তাহলে বিদেশে উৎপাদিত পণ্য এটাও হওয়া উচিত নয় আর কি অপশনে, তাহলে দুটো হচ্ছে না। সি হচ্ছে দেশের অভ্যন্তরে নির্দিষ্ট সময়, এটাও তো অবশ্যই দেশের অভ্যন্তরে, মানে আমরা জিডিপি মানে ডোমেস্টিক বলেই দিয়েছি, তাহলে এটা হবে। শেয়ার কেনাবেচা এটাও দেশের মধ্যে, এটাও হবে। ফলে অপশন অনুযায়ী দুটো হবে, কিন্তু এটাও অপশনটা ভুল আছে, দেশে উৎপাদিত পণ্য হতো বিয়েরটা। ফলে রাইট আনসার হবে পুরনো গাড়ি বিক্রি, সেকেন্ড হ্যান্ড যে কোনো বিষয় এর মধ্যে অ্যাড হবে না। কোনো এমন কিছু ইনকাম মানে এমন কিছু যেটাতে প্রোডাকশান হয় না, অর্থাৎ কোনো স্কলারশিপ,
কোনো ইনসেন্টিভ বা বিভিন্ন যে ভাতা দেওয়া হয় এগুলো কিন্তু কোনোভাবেই জিডিপি বা জিএনপি বা ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুড হবে না, এটা মনে রাখবে। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতায় প্রথম আবিষ্কৃত হয় কোন স্থানে, অর্থাৎ প্রথম আবিষ্কৃত স্থান কোনটি? অপশানে মহেঞ্জোদারো, বি হরপ্পা, সি লোথাল এবং ডি কালীবাগনান। তোমরা প্রত্যেকেই জানো যে আইভিসি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে সিন্ধু ঘাঘর সভ্যতা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, হরপ্পা সভ্যতা এসব বলা হয়। হরপ্পা সভ্যতা বলার কারণই হচ্ছে প্রথম আবিষ্কৃত স্থান হরপ্পা, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব 15 নম্বর, গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? এটা কমন প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, প্রত্যেকে জানো। অপশন এ কলকাতা, বি চেন্নাই, সি মুম্বাই অ্যান্ড ডি কোচি। অবশ্যই গেটওয়ে অফ মুম্বাই ইন্ডিয়া অবস্থিত মুম্বাই, অপশন সি ইজ দ্য রাইট আনসার।